The United States and its partners have launched Operation Epic Fury. কোনো পরাশক্তির গায়ে আঁচড় লাগলে তারা দুনিয়া কাঁপিয়ে দেয়, কিন্তু ইতিহাসের পাতায় এমন একটি দিন আছে যেদিন পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের উপর সরাসরি নারকীয় হামলা হয়েছিল। রক্তাক্ত হয়েছিল ভূমধ্যসাগর, নিহত হয়েছিল ৩৪ মার্কিন নৌসেনা, অথচ পেন্টাগন শুধু চেয়ে চেয়ে দেখেছিল। প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, পুরো ঘটনাটি উল্টো ধামাচাপা দিয়েছিল খোদ মার্কিন প্রশাসন। কিন্তু কেন সেই রহস্য আজও উদ্ঘাটন হয়নি? Bullet holes, shell holes everywhere, blood. The forecastle, the front part of the ship was just red with blood. ১৯৬৭ সালের ৫ জুন মধ্যপ্রাচ্যে শুরু হয় রক্তক্ষয়ী ৬ দিনের যুদ্ধ। একদিকে ইসরায়েল, অন্যদিকে মিশরের নেতৃত্বে সিরিয়া, জর্ডান, ইরাক ও লেবাননের আরব জোট। ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণী ওই যুদ্ধ চলাকালে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন করা হয় মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ ইউএসএস লিবার্টি। ৪৫৫ ফুট দৈর্ঘ্যের জাহাজটি ছিল নানা ধরনের অ্যান্টেনা আর উন্নত রাডার ব্যবস্থায় সজ্জিত। Liberty was a state-of-the-art intelligence gathering vessel of the time, and what we did is we were a listening ship. এটি মূলত মার্কিন নিরাপত্তা সংস্থা এনএসএ ও সিআইএর হয়ে অতি গোপন তথ্য সংগ্রহের একটি মিশনে নিয়োজিত ছিল, যার উদ্দেশ্য ছিল সোভিয়েত গোয়েন্দা বিমান ও আরব দেশগুলোর সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করা, বিশেষ করে মিশরের রেডিও যোগাযোগে আড়িপাতা। Our primary purpose was to intercept communications of the Russian spy aircraft as it were at Alexandria, Egypt, and that was our job, was to find them. যুদ্ধের চতুর্থ দিন মিশরের সিনাই উপকূল থেকে মাত্র ১৭ মাইল দূরে অবস্থান নেয় ইউএসএস লিবার্টি। ৮ জুন দুপুরে রাসায়নিক আক্রমণের একটি রুটিন অনুশীলন শেষে বিশ্রামে যায় জাহাজের নাবিকেরা। তাদের অনেকেই তখন হেলমেট, লাইফ জ্যাকেট খুলে অফ ডিউটি নাবিকদের সাথে সানবাতে যোগ দেন, আর ইন্টেলিজেন্স টিম তখন জাহাজটির নিচের ডেকে রেডিও যোগাযোগ মনিটরে ব্যস্ত। সকাল থেকে কয়েকবার মার্কিন জাহাজটির ওপর দিয়ে মিত্রদেশ ইসরায়েলি বিমান টহল দিতে দেখা ক্যাপ্টেন উইলিয়াম ম্যাকগনাগল বেশ ফুরফুরে মেজাজেই কমান্ড ব্রিজে দাঁড়িয়েছিলেন। Sun was shining, blue sky, clouds, nice, people sunbathing on the deck. We had lunch, and 5 minutes later maybe, here came the jets, and nobody really knew what was happening until they started firing at us. দুপুর ২টা ৫ মিনিট হঠাৎ ইসরায়েলি বিমান বাহিনীর দুটি মিরেজ ৩ ফাইটার জেট ইউএসএস লিবার্টির খুব নিকটে আসে। জাহাজটি ঘিরে ২ দফা চক্কর শেষেই শুরু হয় ৩০ মিলিমিটার কামান ও মেশিনগানের গুলিবর্ষণ। যোগাযোগ ব্যবস্থা অচল করতে বিমানটি প্রথমে আঘাত হানে জাহাজের অ্যান্টেনাগুলোতে। অতর্কিত হামলায় দিশেহারা নাবিকেরা যখন প্রাণ বাঁচাতে ছুটছে, তখনই ইসরায়েলের দুটি সুপার মিস্ট্রায়ার জেট এসে মার্কিন জাহাজের ডেকে নাপাম বোমা নিক্ষেপ করে। আগুন ধরে যায় জাহাজের পুরো ডেকে। মুহুর্মুহু আর্মার পিয়ার্সিং গুলি জাহাজের লোহার পাতগুলো ভেদ করে ঢুকে পড়ে। অনেক নাবিক তখন নিচের ডেকে আশ্রয় নেন, আবার অনেকেই ঝাঁপ দেন উত্তাল সাগরে। কিন্তু প্রাণপণ চেষ্টা করেও জাহাজের ক্রুরা যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারের সাথে যোগাযোগে ব্যর্থ হন, কারণ অঞ্চলটিতে ইসরায়েলের সিগন্যাল জ্যামার সক্রিয় ছিল। তাছাড়া নেটওয়ার্ক টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ায় জাহাজটি একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। Throughout the attack, the Liberty had been silent to the outside world. All its aerials were either smashed or jammed. They were jamming both our distress frequencies and our tactical frequencies. আক্রমণ শুরুর ২০ থেকে ২৫ মিনিটের মাথায় উচ্চগতির ৩টি ইসরায়েলি মোটর টর্পেডো বোট ইউএসএস লিবার্টিকে ঘিরে ফেলে। জাহাজটিকে লক্ষ্য করে তারা ৫টি টর্পেডো ছোড়ে। একটি টর্পিডো সরাসরি আঘাত করে, এতে প্রায় ৩৯ ফুট চওড়া একটি গর্ত তৈরি হয় জাহাজটিতে। The torpedo hit the room that I was in, and it was just luck. This guy died, this one lived, that guy died. It was how much shrapnel was coming in your direction. ২ ধাপের আক্রমণ শেষে ইসরায়েলি দুটি হেলিকপ্টার ইউএসএস লিবার্টির কাছে আসে, কিছু না করেই আবার ফিরেও যায়। ধ্বংসযজ্ঞের মধ্যে চরম সাহসের পরিচয় দেন নাবিক টেরি হালবার্ডিয়ার। তিনি জীবনের ঝুঁকি নিয়ে ডুবন্ত জাহাজটির মাস্তুলে উঠে একটি অ্যান্টেনা মেরামত করেন।
ফলে 500 মাইল অদূরে থাকা ষষ্ঠ নৌবহরের কাছে মেডে সংকেতটি পাঠানো সম্ভব হয়। Under attack by unidentified jet aircraft. Require immediate assistance. The next day, American ships arrived to take the injured and the dead off the Liberty. The American government now made sure that no journalists could get anywhere near the crew. সেদিনের ওই হামলায় 34 জন মার্কিন নাবিক নিহত ও 171 জন আহত হন। বলা হয় আরও অন্তত 22 জন নাবিক উত্তাল সমুদ্রে তলিয়ে যান, যাদের কোনো হদিস পর্যন্ত মেলেনি, এমনকি তাদের খোঁজার চেষ্টা পর্যন্ত হয়নি। The planes that they said they were sending to us never arrived. What I was afraid of, and I think most of us, was that we were going to sink. It looks like something out of a horror movie with people standing around or lying. মার্কিন জাহাজে হামলার খবর ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের কাছে পৌঁছায়। প্রথমে তিনি ধরেই নেন প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন এই হামলা চালিয়েছে। তিনি দ্রুতই মস্কোর সাথে হটলাইনে যোগাযোগ করেন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আমেরিকা থেকে যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেন। Once the Israelis knew the US jets were in the air, they summoned the American naval attaché and told him there had been a terrible mistake. কিছুক্ষণ পর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় ভুলবশত তারাই যুক্তরাষ্ট্রের জাহাজটিকে মিশরীয় ভেবে আক্রমণ চালিয়েছে। ততক্ষণে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠক শুরু হয়। সেখানে কিছু উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন। তারা অ্যাক্সিডেন্ট অজুহাতটি মানতে নারাজ ছিলেন। প্রথমে আক্রমণের বিষয়টি ধামাচাপা দিতে চাইলেও প্রেসিডেন্ট জনসন প্রশাসন দ্রুতই ঘটনাটিকে ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট হিসেবে প্রচার শুরু করে। It wasn't a tragic accident. It was a deliberate attack. They knew who we were. সামরিক বিশ্লেষকদের অনেকেই তখন দাবি করেন হামলায় আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ঘটেছে। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক বিপদ সংকেত ফ্রিকোয়েন্সিগুলো জ্যাম করে রাখে। এমনকি জাহাজটি যখন ডুবতে শুরু করে তখন নাবিকদের নামানো লাইফ র্যাকেটের ওপরও মেশিনগান দিয়ে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। There was a war crimes report filed by the Liberty Veterans Association to address the issues of such war crimes as firing on life rafts. That was never answered. মেডে সিগন্যাল পেয়ে মার্কিন ষষ্ঠ নৌবহর থেকে যুদ্ধবিমান পাঠানো হলেও তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ম্যাকনামারার নির্দেশে তা মাঝপথ থেকেই ফিরিয়ে নেওয়া হয়। ওয়াশিংটনের এমন বিতর্কিত ভূমিকা নিয়ে কড়া সমালোচনা হয়। ইসরায়েলের মুখ রক্ষার বিষয়টি ধামাচাপা দেওয়ারও অভিযোগ ওঠে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের বিরুদ্ধে, যিনি মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সূত্র ও গবেষকদের দাবি প্রেসিডেন্ট জনসন তখন মন্তব্য করেছিলেন, আমি কয়েকজন মৃত নাবিকের পরোয়া করি না, কিন্তু আমার মিত্র ইসরায়েলকে লজ্জিত করতে চাই না। President Johnson himself told Geis, I want that goddamn ship going to the bottom. No help. Recall the wings. অ্যাডমিরাল আইজ্যাক কিডের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি মাত্র 7 দিনের মধ্যে একটি দায়সারা রিপোর্ট জমা দেয়। বেঁচে ফেরা নাবিকদের অনেকেই পরে অভিযোগ করেন সত্য প্রকাশ করলে তাদের কোর্ট মার্শাল এমনকি হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল। তখন মার্কিন মিডিয়া ও সংবাদকর্মীদের তোপ এড়াতে জাহাজটিকে নতুনের মতো করে মেরামত করে দেশে নেয়ার অভিযোগও রয়েছে। এমনকি জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম ম্যাকগোনাগলকে বীরত্বের স্বীকৃতিস্বরূপ মেডেল অব অনার দেওয়া হয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের বদলে ওয়াশিংটন নেভি ইয়ার্ডে প্রথা ভেঙে গোপনে কোনো মিডিয়া কভারেজ ছাড়াই with massive American flags on the deck were a friendly ship, and the Israelis knew it. They had it in their control room on the wall, friendly. They knew it, and the scout ships that were flying that morning knew it, so it's a lie that it was a mistake. It was not a mistake. We have the documents. ইসরায়েলের ওই হামলার প্রকৃত উদ্দেশ্য নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। বিবিসির এক অনুসন্ধানে বলা হয় এটি প্রজেক্ট সায়ানাইড নামক একটি গোপন মার্কিন ইসরায়েল সাবমেরিন অপারেশনের অংশ হতে পারে। অনেকেই মনে করেন লিবার্টি হয়তো এমন কোনো গোপন পরিকল্পনার সাক্ষী হয়েছিল যা ইসরায়েল বা আমেরিকা প্রকাশ করতে চায়নি। হামলার পরপরই জনসন প্রশাসন ইসরায়েলের সাথে স্টোন রুবি নামক একটি অতি গোপন গোয়েন্দা চুক্তিতে স্বাক্ষর করেন, যা এই সন্দেহকে আরও ঘনীভূত করে। Lyndon Johnson knew this. Yes, he knew it. And a lot of other people knew it too in the CIA. জেমস ব্যামফোর্ডের মতো ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা দাবি করেন ইসরায়েলি পাইলটদের অডিও রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা গিয়েছিল তারা গ্রাউন্ড কন্ট্রোলকে বলেছিল এটা তো আমেরিকার জাহাজ, কিন্তু উত্তর এসেছিল হিট ইট এনিওয়ে।
অর্থাৎ জেনে বুঝেই হামলা চালানো হয়। The following year, American aid to Israel increased fourfold. President Johnson agreed a treaty, classified above top secret, with Israel. মার্কিন লেখক জোয়ান মেলেন তার বই ব্লাড ইন দ্য ওয়াটারে দাবি করেন, ইসরায়েল হয়তো চেয়েছিল লিবার্টি একেবারেই ডুবে যাক এবং জাহাজের কেউ বেঁচে না থাকুক, আর এর ফলে হামলার দায় মিশরের উপর চাপিয়ে দেয়া যেত। এতে আমেরিকা বাধ্য হয়ে মিশরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ত, যা 6 ডে ওয়ারে ইসরায়েলকে আরও সুবিধা করে দিত। USS Liberty, a famous false flag. You want to get us in the war against Egypt? Well, then Israel and the CIA collaborate and bomb and kill American sailors on the USS Liberty. USS Liberty Veterans Association এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন। আধুনিক সাংবাদিকতা ও তথ্য অধিকার আইনের FOIA এর বদৌলতে কিছু গোপন নথি প্রকাশ্যে এলেও মূল অডিও ইন্টারসেপ্টগুলো আজও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA 2006 সালে তাদের কিছু গোপন নথি প্রকাশ করে, তবে সেখানেও আসল তথ্য আড়ালের অভিযোগ রয়েছে। ইতিহাসবিদ ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের কাছে ঘটনাটি আজও এক অমীমাংসিত রহস্য। কারো কারো প্রশ্ন, 6 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে USS লিবার্টি কি ইসরায়েলের কোনো ফলস ফ্ল্যাগ অপারেশনের শিকার হয়েছিল, নাকি ভূরাজনৈতিক দাবার চালে বলি হয়েছিল 34 মার্কিন সেনা? উত্তর যাই হোক, সামরিক ও গোয়েন্দা ইতিহাসের অন্যতম বড় এক বিশ্বাসঘাতকতা হিসেবেই দিনটি আজও স্মরণীয় হয়ে আছে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।